Hi guys, welcome to Zero Sum. This video is presented by me, Oritru Dolui, and আজকে আমরা জিওগ্রাফির একটা ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে ইন্ডিয়ান রিভার সিস্টেম সেটা নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যায়। আসলে রিভার একটা দেশের জন্য কেন ইম্পর্টেন্ট? আসলে যে কোনো সিভিলাইজেশন যখন গড়ে ওঠে তখন সেটা কোনো না কোনো রিভারকে কেন্দ্র করে গড়ে ওঠে। যেমন যখন ইন্ডিয়ার ক্ষেত্রে যদি কথাটা বলি বা তৎসংলগ্ন ইন্ডিয়া পাকিস্তানের কথা যদি বলি বা হরপ্পা সিভিলাইজেশনের যদি কথাটা বলি, তখন বেসিক্যালি হরপ্পা সিন্ধু নদের কিছু শাখা প্লাস ইন্দাস এবং অন্যান্য নদীর সহবর্তী এলাকায় গড়ে উঠেছিল। এর কারণ হচ্ছে দুটো। নদী থেকে বেসিক্যালি মানুষ জীবিকা নির্বাহের একটা গুরুত্বপূর্ণ পথ খুঁজে বার করে, সেটা মাছ চাষি হোক বা ট্রেডই হোক বা অন্য কোনো ক্ষেত্রেই হোক। সো নদী যে কোনো দেশের একটা অর্থনীতিকে বা মানুষের জীবন ধারণকে একটা গুরুত্বপূর্ণ ডাইরেকশন বা ওরিয়েন্টেশন প্রদান করে। তো ইন্ডিয়ার কথা যদি বলি, তাহলে ইন্ডিয়ার জিওফিজিক্যাল স্ট্রাকচারের দেখলে আমরা দেখতে পাবো প্রচুর ছোট এবং বড় নদী বা নদী গোষ্ঠী বা সমষ্টি এর জিওগ্রাফিকে ট্র্যাভার্স করেছে। মানে আসল কথা হচ্ছে ইন্ডিয়া প্রচুর নদী দ্বারা পরিবেষ্টিত বা নদী সম্মেলনে গড়ে উঠেছে। তো প্রথমে যদি আমরা দেখি যে ক্লাসিফিকেশন অফ দ্য ইন্ডিয়ান রিভার্স বলতে কি বোঝায়, তাহলে আমরা দুটো ব্রড ক্যাটাগরি পাবো। একটা হচ্ছে হিমালয়ান রিভার, একটা হচ্ছে পেনিসুলার রিভার। সো হিমালয়ান এবং পেনিসুলার রিভার হচ্ছে ইন্ডিয়ার মেন ব্যাকবোন, রিভারের ক্ষেত্রে মেন ব্যাকবোন। এছাড়া আর দুটো স্মল ক্যাটাগরি পাবো, সেটা হচ্ছে ইনল্যান্ড রিভার এবং কোস্টাল রিভার। আসলে এবার প্রথমেই চলে আসি যে হিমালয়ান রিভারের কথা। হিমালয়ান রিভারগুলো বেশিরভাগ হিমালয় পর্বতমালায় বিভিন্ন বড় বড় হ্রদ বা গ্লেশিয়ার থেকে উৎপন্ন হয়েছে। এগুলোতে সারা বছরই জল থাকে, কারণ প্রথম কথা হিমালয় পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা খুব বেশি, আর দ্বিতীয় কথা যদি বৃষ্টিপাত নাও হয় তখন অল্টারনেটিভ হিসেবে এই সমস্ত হিমবাহগুলো গলে যে জল উৎপন্ন হয় তার ফলে সারা বছরই এই সমস্ত নদীগুলোতে জল থাকে। দ্যাটস ওয়াই এই নদীগুলো পেরিনিয়াল নদী নামে পরিচিত। এই সমস্ত নদীগুলো বেশিরভাগ ক্ষেত্রেই অ্যান্টিসিডেন্ট প্রকৃতির হয়। এবারে অ্যান্টিসিডেন্ট নদী বলতে বোঝায় যেগুলো হিমালয়ান উৎপত্তির আগে থেকেই বর্তমান আছে। ফলে কি হয়, যেহেতু এই নদীগুলো আগে থেকেই উৎপত্তিগতভাবে প্রেজেন্ট, তাই হিমালয় যখন টেথিস জিওসিনক্লাইন থেকে উৎপন্ন হয়েছে তখন বাধা পেয়েছে এবং সেই বাধা কেটে যাতে বেরিয়ে আসতে পারে, তার ফলে এই সমস্ত হিমালয় নদীগুলোতে প্রচুর উঁচু গভীর গভীর জর্জ বা গিরিখাত দেখা যায়। যেমন আমরা যদি ইন্দাস রিভারের কথা বলি, তাহলে আমরা দেখতে পাবো যে নাঙ্গা পর্বতের কাছে যেখানে ইন্দাস রিভার পাকিস্তানে এন্টার করছে, সেখানে 5126 মিটারের মতো উঁচু জজ দেখতে পাওয়া যায়। এরপর আর কি কি আমরা ফিচার্স পাচ্ছি না, এই রিভারগুলো বেসিক্যালি তার লাইফ স্টেজের প্রথম পর্যায়ে আছে। মানে এই রিভারগুলো হচ্ছে নবীন, তার ফলে এই রিভারগুলোর গতির স্রোত খুব বেশি, তার ফলে বেশি ক্ষয় কাজ করে এবং বহন ক্ষমতা অনেক বেশি। অন্যদিকে যদি আমরা পেনিসুলার রিভারের কথা বলি, তাহলে পেনিসুলার রিভারের হচ্ছে ইন্ডিয়ার মালভূমি অঞ্চলে যে সমস্ত বড় বড় পাহাড় বা অন্যান্য সোর্স আছে, সেই সমস্ত সোর্স থেকে উৎপন্ন হয়েছে এবং এই মালভূমিকে ট্র্যাভার্স করে এগুলো বিভিন্ন সাগর বা উপসাগরে যে মিশে গেছে। তো আসলে বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্ত রিভারগুলো ছোটনাগপুর মালভূমি বা দাক্ষিণাত্য মালভূমি এই সমস্ত এরিয়ার উপর দিয়ে যাওয়ার ফলে ক্ষয়কাজ খুব কম, বড় বড় গভীর গিরিখাত দেখা যায় না। যেহেতু কোনো হিমবাহ বা অন্য কোনো সোর্স থেকে এগুলো উৎপত্তি হয়নি, তাই সেক্ষেত্রে এগুলোতে সারা বছর জল থাকে না। সাধারণত বর্ষাকালে বৃষ্টিপাতের জন্য জল থাকে, তবে বর্ষাকালে এই সমস্ত হঠাৎ করে জল আসার ফলে এবং যেহেতু গিরিখাত খুব গভীর নয়, তাই প্রায়শই বন্যা দেখা যায় এই সমস্ত বেসিন এরিয়া বা ক্যাচমেন্ট এরিয়ায়। বছরের অন্য সময় যদি বলি কথা, যেমন শীতকাল, তবে সাধারণত এই সমস্ত সময় জল থাকে না। এবার যদি হিমালয়ান রিভারের কিছু উদাহরণ দেখে নিই আমরা, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পারবো ইন্দাস, গঙ্গা, ব্রহ্মপুত্র, এগুলো প্রত্যেকটাই বড় বড় রিভার সিস্টেম। কারণ ইন্দাস যেমন অনেকগুলো নদী উপনদীর সমন্বয়ে গড়ে উঠেছে, তাই এটা টোটাল একটা রিভার সিস্টেম। গঙ্গাও তেমনি, অ্যাজ ওয়েল অ্যাজ ব্রহ্মপুত্রটাও সেম। এছাড়া এগুলো বাদ দিলে আরও কিছু কোশি, রামগঙ্গা, এগুলো হিমালয় থেকে উৎপন্ন হয়েছে। সো এগুলো হিমালয়ান রিভার। যমুনা থেকে যমুনা উৎপন্ন হয়েছে। পেনিসুলার রিভারের কথা এলে বেসিক্যালি দু ধরনের পেনিসুলার রিভার আমরা দেখতে পাই। একটা হচ্ছে ইস্ট পেনিসুলার রিভার, একটা হচ্ছে ওয়েস্ট পেনিসুলার রিভার। ইস্ট পেনিসুলার রিভারটা দাক্ষিণাত্য মালভূমির
যেটা স্লোপ, দ্যাট ইজ নর্থ ওয়েস্ট থেকে সাউথ ইস্টের দিকে, সেই দিকে প্রবাহিত হয়েছে এবং বঙ্গোপসাগরে বা ইন্ডিয়ান ওশনে যে পড়েছে। অন্যদিকে যদি আমরা ওয়েস্ট ফ্লোয়িং রিভারের কথাগুলো বলি, তাহলে ঠিক এটা স্লোপের বিপরীত দিকে গেছে। এবার যখন কোনো নদী স্লোপের বিপরীত দিকে যায়, তখন তাকে অবশ্যই কোনো না কোনো রিফট ভ্যালি বা খাদ তৈরি করে যেতে হয়, যেমন নর্মদা, তাপি ইত্যাদি। এছাড়া রয়েছে মাহি, সবরমতী ইত্যাদি। ইস্ট ফ্লোয়িং রিভারের যদি কথা বলি, তাহলে সেক্ষেত্রে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এগুলো খুব ইম্পর্টেন্ট কয়েকটা ইস্ট ফ্লোয়িং রিভার। এছাড়া আর যে দুটো ক্লাসিফিকেশন আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে ইনল্যান্ড রিভার, মানে যে সমস্ত রিভারগুলো কোনো সমুদ্র বা কোনো সাগরে যে মেশেনি, কোনো একটা দেশের আভ্যন্তরীণ কোনো জায়গায় যে মিশে গেছে, সে যেমন লুনি কচ্ছের রণে যে মিশেছে, তারপর কোনো ট্রেস পাওয়া যায়নি অবভিয়াসলি নদীটা, সেটা আস্তে আস্তে সমুদ্রে যে ওই বিভিন্ন স্রোতে ভাগ হয়ে মিশে গেছে। এছাড়া ইম্ফল ইন মণিপুর, এছাড়া আমরা একটা ইম্পর্টেন্ট টপিক বা রিভার যেটা দেখতে পাবো, সেটা হচ্ছে কোস্টাল রিভার। আসলে কোস্টাল রিভারটা কি? কোস্টাল রিভারটা হচ্ছে উপকূল এরিয়ায় অবস্থিত ছোট ছোট কিছু রিভার, যেগুলো বেসিক্যালি একটা বা দুটো স্টেটের উপর দিয়ে অতিক্রম করে তবে সমুদ্র বা সাগরে যে মিশেছে বা ওশনে যে মিশেছে। আর একটা প্রধান পার্থক্য অন্যান্য রিভারের সঙ্গে এই সমস্ত কোস্টাল রিভারের হচ্ছে যে এই সমস্ত রিভারের যে স্যালিনিটি, সেটা অন্যান্য রিভারের থেকে অনেকটা বেশি হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে পেন্নার, রেসিকুলিয়া, ভাইগাই, পেরিয়ার ইত্যাদি। সো তোমরা দেখতে পেলে যে ভারতে রিভার সিস্টেম কীভাবে নিজের প্রভাব বিস্তার করেছে এবং জিওলজিক্যালি আমরা ইন্ডিয়ান রিভার সিস্টেমে কীভাবে ক্লাসিফাই করতে পারি। নেক্সট ভিডিওতে আমরা দেখব যে ইন্দাস রিভার সিস্টেমটা কী কী ভাগ আছে, কতগুলো নদী এর সঙ্গে এই রিভার সিস্টেমের সঙ্গে অ্যাসোসিয়েটেড, এতে উল্লেখযোগ্য কী কী ড্যাম আছে, এক্সাম পার্সপেক্টিভ যদি আমরা দেখি, তাহলে পরীক্ষার ক্ষেত্রে কী কী রকম কোশ্চেন আসতে পারে এই সমস্ত রিভার থেকে ইত্যাদি। সো ততক্ষণের জন্য গুড বাই। আর অবশ্যই এই ভিডিওটা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে অবভিয়াসলি সাবস্ক্রাইব করো, যার ফলে আরও এরকম নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাও। থ্যাংক ইউ।